ওয়েলকাম টু মুক্তা সিরিজ। এই পার্টের শুরুতে আমাদেরকে দেখানো হয় শিদং আর শিশা বর্তমান টাইমলাইনের একটা পার্কে আছে। হঠাৎ শিদং বলে, আমার পেট ব্যথা করছে, আমি 3 মিনিটের ভেতর ফিরে আসছি। এটা বলে সে চলে যায়। একটু পরেই দেখা যায় পার্কের সকল লাইট জ্বলে উঠেছে। শিদং শিশার জন্য কেক রেডি করতে এসেছে। তবে তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। শিশা ভয় পেতে শুরু করে। ওই সময় শিদং দৌড়ে শিশার দিকে আসতে থাকলে রাস্তায় জমে থাকা পানিতে সে পা রাখে, আর এরপরেই সে গায়েব হয়ে যায়। আসলে এগুলো ছিল ফ্ল্যাশব্যাক, যেটা শিদং শিশাকে বলছিল। শিদং এরপর শিশাকে সরি বলে জড়িয়ে ধরে। শিশা মনে মনে বলছিল, তার মানে ও ইচ্ছে করে আমাকে ফেলে আসেনি, ও ভুলবশত এখানে চলে এসেছে। তখনই শিদং এর লোকেরা সেখানে আসে। তারা শিদংকে মহারাজ বলে ডাকলে শিশা অনেক অবাক হয়। সে বলে, তার মানে তুমি চিং? মিন বলতে থাকে, তোমার এত বড় সাহস, আমাদের রাজার নাম ধরে ডাকছো। সে তাকে ধরতে যায়, তখন শিদং মানে চিং তাকে লাথি মেরে ফেলে দেয় আর বলে, এখন থেকে ও তোমাদের ডেভিল লেডি। এরপর চিং একটা ওষুধ বের করে, পরে সেটাকে সে ছুঁড়ে দিলে কাকড়ার মতো একটা যন্ত্র তৈরি হয়। চিং বলে, এটাই করে আমরা আমাদের রাজ্যে ফিরে যাব। সেটার ভেতরে গেলে দেখা যায় এর ভেতরে মোটামুটি অনেক জায়গা রয়েছে। শিশা এখানে বাবলটি দেখতে পায়, সে ভীষণ খুশি হয়ে খেতে থাকে। চিং বলে, আমি জানি এটা তোমার প্রিয়, তাই এখানে এসে সবার প্রথমে আমি এটাই আবিষ্কার করেছি। তখন তারা মনে করে আগেও তারা বাবলটি নিয়ে ঝগড়া করত। চিং তার সকল লোকেদের চলে যেতে বলে। এরপর সে বলে, আসলে আমি হলাম নায়ক। তুমি উপন্যাসে পড়েছো না, নায়করা টাইম ট্রাভেল করে অতীতে চলে যায়? আমিও সেভাবে এসেছি। আমি সবকিছু ট্রাই করেছি, সাগরে ঝাঁপ দিয়েছি, খাদে ঝাঁপ দিয়েছি, কিছুই হয়নি। মানে এটা হয়তো কোনো নোবেল, আর আমি এখানকার হিরো। শিশা তার মাথায় হাত দিয়ে বলে, তোমার মাথা নষ্ট হয়ে গেছে। চিং বলে, বিশ্বাস করলে না তো, আমাদের রাজ্যে গিয়ে তোমাকে দেখাচ্ছি। এদিকে এরা দুজন কম্পিটিশনের উদ্দেশ্যে যাচ্ছিল। রাস্তার মাঝখানে দাঁড়ালে হচি ম্যাপ বের করে দেখছিল। তখন বিহং এর ছাতা এসে তাকে বলে, ডেভিল রাজা শিশাকে ধরে নিয়ে গেছে। এটা শুনে হচি উল্টো দিকে যেতে শুরু করে। ইউগো বলছিল, আমরা কোথায় যাচ্ছি? সে বলে, আমরা ডেমন রিলেমে যাচ্ছি। ডেভিল রাজা শিশাকে ধরে নিয়ে গেছে। ইউগো বলে, শিশা ওদের গুপ্তচর, ধরে নিয়ে যায়নি, ওরা উদ্ধার করে নিয়ে গেছে। এতে হচি রেগে গিয়ে বলে, শিশা কোনো গুপ্তচর নয়, এখন তুমি খুঁজে বের করো ডেমন রিলেম যাওয়ার রাস্তা। এদিকে এরা ডেমন রিলেমে ল্যান্ড করে। এখানে সবাই চিং এর অনেক প্রশংসা করছিল, স্লোগান দিচ্ছিল। শিশার এসব দেখে ভালোই লাগছিল। শিশা দেখতে পায় সেখানে মানুষজন হলি পাওয়ার বিক্রি করছে। শিশা এটা দেখে ভীষণ অবাক হয়ে যায়। চিং বলে, আমাদের এখানে টাকা দিয়ে হোলি পাওয়ার কেনা যায়, আবার টাকার জন্য হোলি পাওয়ার বিক্রিও করা যায়। এরপর সে একটা বন্দুক নিয়ে সেখানে কয়েকটা শট করে আর বলতে থাকে, এইবার ইমমর্টাল অ্যালায়েন্সের বিজয়ী হব আমি। শিশা বলে, তুমিও সেখানে যাবে? চিং বলে, মানে কি? আমি যাব, আবার জিতেও আসবো। অন্যদিকে ইয়োগো অনেক লোকেদেরকে টাকা দিয়ে বিভিন্ন দিকে যেতে বলছিল ডেমন রিলেম কোথায় আছে সেটা খোঁজার জন্য। হচি বলে, তোমার হাতে এগুলো কি, আর এগুলোর জন্য তারা কেন তোমার হয়ে কাজ করছে? ইউগো বলে, এগুলো টাকা, নিচের মানুষজন এগুলো দিয়েই কেনাকাটা করে, তাই এগুলো দিয়ে যে কোনো কিছু কেনা বা মানুষকে দিয়ে কাজ করানো সম্ভব। হচি বলে, তোমার কাছে তো অনেক টাকা আছে, তাহলে ভালোই। ইয়োগো এটা শুনে অনেক খুশি হয় যে হচি তার প্রশংসা করছে। অন্যদিকে শিশা চুপ করে বসেছিল। চিং বলে, তুমি হঠাৎ অনেক কিছু দেখছো তো, তুমি একটু রিল্যাক্স করো। শিশা বলে, আমি বুঝতে পারছি না তুমি কিভাবে রাজা হলে। সে বলে, আরে আসল রাজা নিখোঁজ হয়ে গেছে, কেউ তাকে কোনোদিন দেখেনি, আমি হঠাৎ তার জায়গায় এসে পড়েছি, আর সবাই আমাকে রাজা ভাবতে শুরু করেছে। শিশা বলে, তার মানে তুমি নকল, একদিন যদি তুমি ধরা পড়ে যাও? সে বলে, এত ছোট একটা বিষয়ের জন্য আমার কিছু হবে না, কারণ আমি এখানকার নায়ক। শিশা বলে, আমাকেও কম্পিটিশনে নিয়ে যেতে হবে। চিং বলে, এটা কেমন কথা, তুমি সেখানে গিয়ে কি করবে? সেখানে যদি হচির সঙ্গে দেখা হয়? সে বলে, দেখা হলে দেখা হোক, এমনিতেও আমি তার বোন। চিং বলে, আমি তোমার আপন বোন, তোমার আর কোনো ভাইয়ের দরকার নেই, আমি তোমাকে একদমই নেব না। শিশা তখন জোরে চিৎকার দিতে চাইলে সে তার মুখ চেপে ধরে। আসলে শিশা তাকে ভয় দেখাচ্ছে যে সে সবাইকে বলে দেবে চিং আসলে নকল রাজা, তাই চিং কম্পিটিশনে তাকে নিয়ে যেতে রাজি হয়। এদিকে এরা ডেমন রিলেমের কিছুই খুঁজে পাচ্ছিল না। তখনই 3জন ডাকাত সেখানে চলে আসে। ইয়োগো বলে, তোমরা জানো আমরা কারা? পেছন থেকে হচি চলে যায়। ইয়োগো বলতে থাকে, সিনিয়র, আপনাকে ভয় পেতে হবে না। এরপর সে একজনকে আঘাত করে। তারা বলে, তুই যত পাওয়ারফুলি হোস না কেন, তুই কিন্তু একা। ইয়োগো পেছনে তাকিয়ে দেখে হচি চলে গেছে। তখনই ডাকাতরা তাকে ধরে মারতে শুরু করে।
এদিকে এদের অদ্ভুত যন্ত্র যে শহরে কম্পিটিশন হবে সেখানে চলে আসে। চিং বাইরে নেমে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল আর বলছিল আর একটু জোরে চিৎকার করো। সীসা তাকে ডেকে বলে কেউ আসেনি। চিং বলে আজ থেকেই তো কম্পিটিশন শুরু, তাহলে কেউ আসলো না কেন? মিং বলে হতে পারে আপনার আসার কথা শুনে সবাই ভয় পেয়ে গেছে। এরপর তারা ভেতরে যায়। রিসেপশনে তারা কাউকে দেখতে পায় না। হঠাৎ দেখা যায় মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, যেখানে বলা হচ্ছিল ডেভিল সেক্ট থেকে আর ইউহুয়া সেক্ট থেকে লোকেরা এসে হাজির হয়েছে। চিং বলে আমরা তো ডেভিল সেক্টের, ইউহুয়া সেক্ট থেকে আবার কে আসলো? তখন তারা সীসাকে দেখতে পায়। চিং বলে যতই তুমি ইউহুয়া সেক্টর হয়ে থাকো না কেন, তুমি থাকবে আমার সাথে। এরপর তারা ডেভিল সেক্টের লোকেদের জন্য রাখা রুমে যায়, তবে সবাই গেলেও সীসা যেতে পারে না। তখন মাইকে বলা হয় প্রত্যেক সেক্টের লোকেরা নিজেদের রুমে থাকবে, অন্য কোনো রুমে তারা প্রবেশ করতে পারবে না। চিং এই ব্যারিয়ার ভাঙতে বলে, তবে মাইকে বলা হয় এই ব্যারিয়ার ভাঙলে সেই ক্যান্ডিডেট ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। সীসা তখন মিনকে ইশারা দিলে মিন চিংকে ধরে রাখে আর সীসা সেখান থেকে চলে যায়। সীসা সাথে করে তার পুতুলটা নিয়ে এসেছিল। এরপর সে ধীরে ধীরে ইউহুয়া সেক্টর রুমটাতে যায়, কারণ সে ভেবেছে হোচি অলরেডি চলে এসেছে। তবে সে ভেতরে গিয়ে দেখে রুম খালি। তখন সে বলতে থাকে তাহলে আমি হোচির আগেই চলে এসেছি, আমার কি এখানে আসা ঠিক হয়েছে? একটা ভাই এমনিতেই কত জ্বালার, এখন দুইটা ভাই। তখন সে কল্পনা করে হোচি আর চিং সীসাকে নিয়ে ঝগড়া করছে এবং তারা দুজন দুজনকে অ্যাটাক করে। সীসা কল্পনা করে সে তাদেরকে আটকাতে মাঝখানে চলে যায়, তবে এতে সেই তাদের আঘাতের শিকার হয়। সে তখন বলে আগে আমাকে হোচিকে খুঁজে বের করতে হবে, তারপর তাকে বলতে হবে ডেভিল রাজা আসলে খারাপ নয়। সে পুতুলটাকে বলে তুমি বলো আমার কি হোচিকে খোঁজা ঠিক হবে না হবে না? যদি তুমি উত্তরের দিকে ইশারা করো তাহলে আমি হোচিকে খুঁজতে বের হব। এই বলে সে পুতুলটাকে উত্তরের দিকে ফেলে দেয়। এরপর দৌড়ে হোচিকে খুঁজতে চলে যায়। এদিকে ইউহুয়া সেক্টর মাস্টার বলছিল ডেভিল রাজা নিজে এসে সীসাকে নিয়ে গেছে, তার মানে তাদের সম্পর্ক অনেক ভালো। বিহং বলে সীসা স্পিরিচুয়াল রুট ছাড়া একটা মেয়ে, সে কিভাবে ডেভিল রাজার আত্মীয় হতে পারে? মাস্টার ইউয়ান বলে যদি আত্মীয় না হবে শুধু শুধু সে কেন তাকে নিতে আসবে? আর ওই মেয়েটা অবশ্যই কোনো গুপ্তচর, নয়তো সে সবাইকে বাদ দিয়ে হোচির কাছে কেন আসবে? মাস্টার বলে এখন হোচি যাতে কোনোভাবেই কম্পিটিশন ছেড়ে কোথাও যেতে না পারে, তাই সে হোচির সঙ্গে আরো লোকেদের পাঠাতে চায়। তখন ফ্যাং, লিন আর বিহং হোচির কাছে যেতে চায়। এদিকে সীসা বাজারে এসে মানুষকে জিজ্ঞেস করতে থাকে আপনারা একটা লম্বা গোমরা মুখওয়ালা মানুষ দেখেছেন? সবাই বলে যে কেউই দেখেনি। অন্যদিকে হোচি সেই বাজারেই ছিল। সে একটা পুতুলের দোকানে পুতুল দেখে মনে মনে বলতে থাকে এখানকার পুতুল কত সুন্দর। তারা দুজন কাছাকাছি ছিল, তবে মাঝখানে ভিড় থাকায় তারা কেউ কাউকে দেখতে পায় না। এরপর দেখা যায় এখানে একটা নাটক শুরু হয়েছে, যেখানে হোচি আর চিংয়ের অভিনয় দেখানো হচ্ছে। ওই সময় হোচি সেখানে আসলে একজন লোক বলে সরে যান, আপনার জন্য নাটক দেখতে পারছি না। সে বলে আপনারা নাটক দেখছেন? সেই লোক বলে নাটক দেখবো নাকি আপনাকে দেখবো? স্টেজে ডেভিল রাজা হোচিকে আঘাত করলে আসল হোচি সেখানে চলে আসে। সে আসলে মনে মনে সীসাকে খুঁজছিল। ওই সময় এরা দুজন সীসাকে খুঁজতে খুঁজতে চলে আসে। চিংয়ের নজর পড়ে স্টেজে, তাই সে স্টেজে চলে আসে। তারা দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায়। চিং নিজের অস্ত্র নিয়ে আসে, এরপর তাদের মধ্যে এখানে ফাইট শুরু হয়ে যায়। তবে সাধারণভাবেই হোচির সঙ্গে চিংয়ের পারার কথা নয়। হোচি বলছিল আমি এখানে তোমার সঙ্গে ফাইট করতে আসিনি, আমি আমার বোনকে খুঁজতে এসেছি। এরপর তারা দুজন রেডি হয়ে যায় একজন আরেকজনের উপর আঘাত করতে। তবে তখনই সীসা চলে আসে। এরা দুজনেই নিচে নেমে আসে। সীসা বলে হোচি আমি জানি তুমি কি জানতে চাইবে, কিন্তু আমি তোমাকে বলছি ডেভিল রাজা খারাপ মানুষ নয়। সে না থাকলে আমি তোমার সঙ্গে দেখা করতে আসতে পারতাম না, কিন্তু যদিও সে আমাকে সাহায্য করেছে, আমি ডেভিল সেক্টর কোনো গুপ্তচর নই, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হোচি বলে আমি তোমার কথা বিশ্বাস করি। এরপর হোচি তার হাত ধরে তাকে সেই পুতুলের দোকানে নিয়ে যায় আর তার পছন্দ করা পুতুলটা কিনে দেয়। এরপরে এরা সবাই কম্পিটিশনের ওই প্যাভিলিয়নে আসে। চিং স্পষ্ট জানিয়ে দেয় সে সীসাকে হোচির সঙ্গে যেতে দেবে না। সে বলে আমি কখনোই তোমাদের দুজনকে এক ঘরে থাকতে দেব না। হোচি বলে আমরা অলরেডি অনেকদিন এক ঘরে থেকেছি। সীসা তখন বলে ওইভাবে না, হোচি সারা রাত বাইরে প্র্যাকটিস করেছে, ঘরে আমি একাই থেকেছি। সীসা চিংকে আলাদা নিয়ে আসে আর তাকে বলে আমি হোচির সঙ্গে থাকলে আরো ভালো, আমি ওর কাছ থেকে সিক্রেট তথ্য জেনে তোমাকে বলে দিতে পারবো, এতে তুমি সহজে কম্পিটিশনে জিতবে। জানোই তো রক্ত রক্তের কথা বলে।
তবু তারপরেও চিং রাজি হতে না চাইলে সীসা বলে, তাহলে তুমি সবাইকে বলে দাও যে তুমি আর আমি আপন ভাই বোন। আমিও সবাইকে বলে দেব তুমি মিথ্যা ডেভিল রাজা। এটা শুনে চিং চুপ হয়ে যায়। সীসা মিনকে চিংকে নিয়ে যেতে বলে। এদিকে দেখা যায় ইয়োগোর অবস্থা খুবই খারাপ। তার এক হাত এক পা ভেঙে গেছে। এখন ডাক্তার তার চিকিৎসা করে তাকে নড়াচড়া করতে না করছিল। অন্যদিকে এরা তৈরি হচ্ছিল। তখন বিহংয়ের কাছে হোচির ছাতা আসে, যেখানে হোচি বলেছে আমি সীসাকে পেয়েছি, এখন সবকিছু ঠিক আছে। বিহং বলে দেয় মাস্টার আমাদেরকে নিয়ে সীসাকে ধরতে যাচ্ছে, তাই তুমি ওই দিকটা তাড়াতাড়ি সামলে নিও। এরপর বিহং একদম রাজকুমার সেজে বাইরে আসে। তাকে দেখে সবাই জিজ্ঞেস করে এত সাজগোজের কি আছে। আসলে সে ইচ্ছে করে এত সাজগোজ করেছে যাতে তৈরি হতে দেরি হয়। এরপর মাস্টার তাড়াতাড়ি যেতে বলছিল, তবে বিহং এক পা করে এগোচ্ছিল। এরপর তারা চলে যায়। এদিকে হোচি আর সীসা এক ঘরে আসে। সীসা বলছিল ঘরটা অনেক বেশি ছোট, দুজনের জন্য ঠিক না। হোচি তখন তার কাছে আসতে থাকে। সীসা এতে ভয় পেয়ে যায়। হোচি বিছানা থেকে আগের পুতুলটা নিয়ে বলে, এটা দেখতে আসলেই অনেক কুৎসিত, এটা ফেলে দিই। সীসা বলে, এটা তোমার নিজের হাতে বানানো, আমার সঙ্গে এতদিন থেকেছে, কুৎসিত এটা তো আর ওর দোষ না। সে এরপর ওই দুইটা পুতুল একসাথে রাখে। হোচি এরপর পোশাক খুলতে থাকলে সীসা ভয় পেয়ে যায়। তখন হোচি দেখায় যে তার জামাটা আসলে পেছন থেকে ছিঁড়ে গেছে। এদিকে চিংয়ের মনে একদমই শান্তি লাগছিল না যে সীসা আর হোচি এক ঘরে আছে। সে মিংকে বলে, কিছু খাবি? তারা এরপর বাইরে চলে যায়। এদিকে হোচি বলে, আজ তোমাকে অন্যরকম লাগছে, তোমার কিছু হয়েছে? সীসা বলে, না তো। হোচি বলে যে সে ডেমন ডিলেমে যেতে চেয়েছিল সীসাকে খুঁজতে, পরে সে জানতে পেরেছে সীসারা অলরেডি এখানে চলে এসেছে। সীসা বলে, ডেভিল রাজা খারাপ নয়, আমি তোমাকে মিস করছিলাম, তাই সে আমাকে তোমার কাছে নিয়ে এসেছে। হোচি বলে, মিস? সেটা আবার কি? সীসা বলে, মিস হলো কারো থেকে দূরে চলে যাওয়া, কিন্তু সব সময় তার কথাই ভাবা। হোচি কাছে এসে বলে, আমিও তোমাকে অনেক মিস করেছি। তখনই তারা শুনতে পায় নিচে চিং খাবার খাওয়ার নাম বলে বলে ডাকছিল। হোচি তখন তাকে কিস করে দেয়। সীসা বলে, তুমি কি করছো? সে বলে, আমি ভেবেছি তুমি হয়তো কটন ক্যান্ডি খেতে চাইছো। সীসা তখন নিচে চলে যায়। এরপর এরা দুই ভাই বোন মিলে খাবার খাচ্ছিল। হোচি তাদেরকে অবাক হয়ে দেখছিল। একটু পর মিন তোফু নিয়ে আসে। সীসা খেতে গেলে হোচি আটকে দিয়ে বলে, এটার এত গন্ধ, নিশ্চয়ই বিষ আছে। সীসা বলে, না, এটা গন্ধ হলেও খেতে অনেক ভালো। সে একটা খায়। চিং ইচ্ছে করে হোচিকে দেখিয়ে সীসাকে দিতে গেলে হোচি সেটা মুখে নিয়ে নেয়। এরপর সীসা হোচিকে বলছিল, 200 বছরে প্রথমবার যদি এত ঝাল খাবার খাও, খারাপ তো লাগবেই। তখনই মিন ইচ্ছে করে গরম পানি দিয়ে দেয়। সীসা এবার রেগে যায়। সে হোচিকে নিয়ে যেতে থাকলে চিং বলে, দেখো তোমরা এক ঘরে যেতে পারবে, তবে কিছু শর্ত আছে। তোমরা এক বিছানায় থাকতে পারবে না, কেউ কাউকে টাচ করতে পারবে না। হোচি তার কাছে এসে বলে, আমি কি তোমাকে মনে করিয়ে দিতে চাই? আমি সীসার আপন ভাই, আমরা ভাই বোন কিভাবে থাকবো সেটা তোমাকে বলে দিতে হবে না। এরপর তারা ভেতরে চলে যায়। এদিকে দরজা খুলে চিং ওই ঘরের দিকে তাকিয়েছিল। মিন এসে বলে, আহারে দিন যায় না, সময় ফুরায় না। চিং বলে, তুমি কি বলতে চাইছো? মিং বলে, লজ্জার কি আছে, এতগুলো বছরে এই প্রথম একটা মেয়ে আপনি পছন্দ করেছেন, হোক সেই ইউহুয়া সেক্টর, আপনি ডেভিল সেক্টর। চিং বলে, আমি ডেভিল রাজা। সে বলে, সেটাই তো, আপনি একটা রাজা, আপনি কি একটা শিষ্যর যোগ্য না? হোচি সীসার ভাই, সে যদি বুদ্ধিমান হয়ে থাকে তাহলে সে নিজের বোনকে আপনার সঙ্গে মিশতে বারণ করবে না। চিং বুঝতে পারছিল না সে তাকে কি বলবে, তাই সে আর কিছু বলে না। এরপর পরদিন সকালে সীসা আর হোচি ঘর থেকে বের হলে চিং বলে, আমি তোমাদের জন্য আলাদা একটা প্যাভিলিয়ন ভাড়া করেছি, চলো আমি তোমাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। সীসা বলে যে সে সেখানে যাবে না, কিন্তু হোচি বুঝতে পারে সীসা আসলে যেতে চায়। এরপর তারা সেখানে যাচ্ছিল। রাস্তায় একটা মেয়ে পড়ে গেলে একটা ছেলে বলে, বোন, আমি তোমার হাত ধরে রাখছি, এতে তুমি আর পড়বে না। চিং সীসার দিকে তাকায়, তখনই হোচি তাদেরকে আলাদা করে দেয়। সে সীসার হাত ধরে নেয়। সে বলে, আমি আমার বোনের হাত ধরে রেখেছি, এতে আমার বোন সেফ থাকবে। এরপরে তারা ওই প্যাভিলিয়নে আসে। চিং বলে, ভেতরে অনেক ভালো ভালো খাবার আছে, তাই সীসা খাবার দেখতে চলে যায়। হোচি বলে, তুমি আসলে আমাদেরকে এখানে কেন এনেছো? চিং বলে, তুমি তাহলে অতটাও বোকা না। আসলে আমার জীবনে অনেক বড় একটা অনুশোচনা রয়েছে। 1 বছর আগে আমি আমার বোনকে হারিয়ে ফেলি। এরপর আমি তাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আমার বোন সীসা
এইটুকু বলে সে থেমে যায়। এরপর বলে, সীসা দেখতে অনেকটা আমার বোনের মতোই। হচি বলে, এই জন্যই তো তুমি সবসময় সীসার আশেপাশে থাকো। তবে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি, সীসা আমার বোন, আমি কখনোই তাকে তোমাকে দেব না। চিং মনে মনে বলছিল, আমি আপন ভাই, তারপরও আমাকে কত কিছু সহ্য করতে হচ্ছে। এরপর সে নাটক করে বলতে থাকে, আমার ইচ্ছা করছে আমি আমার বোনকে খোঁজা বাদ দিয়ে দিই। হচি বলে, বাদ দিও না, তোমার বোন খুঁজতে আমি তোমাকে সাহায্য করব। এদিকে মিন রিসিপশনে এসে কতগুলো টাকা দিয়ে বলছে তাদের অনেকগুলো বোন লাগবে। একটু পরে দেখা যায় ওই প্যাভিলিয়নের বাইরে অনেক মেয়েরা ভিড় করেছে। একটু পর সীসা বলে, আমরা তো খাবার খেতে এসেছিলাম, তাহলে এগুলো কি? চিং বলে, আমরা এখানে বোন সিলেকশনের জন্য এসেছি। সীসা বলে, কার বোন? তবে এরপর তারা সবাই বসে পড়ে। প্রথম একটা মেয়ে আসলে হচি বলে, গায়ের রং ফর্সা, দেখতে সুন্দর। তারা যখন নাম্বার দেয় তখন এরা দুজন না করে দিলেও হচি হ্যাঁ বলে। পরে একটা মেয়ে আসলে সেটাকেও হচি হ্যাঁ বলে। এরপর অনেক মোটা একটা মেয়ে আসে, যার কারণে সবকিছু কাঁপছিল। হচি এটাকেও হ্যাঁ বলে দেয়। এভাবে যত মেয়ে আসতে থাকে এরা দুজন মিলে সবাইকে হ্যাঁ বলছিল। এরপর আরেকটা মেয়ে আসলে এটাকেও হচি বলে, গোল চেহারা, বড় বড় চোখ, বোন, এটাও একটা পারফেক্ট বোন। সীসা বলে, মানে তোমার কাছে গোল চেহারা আর বড় বড় চোখ হলেই বোন হয়ে যাবে? সে বলে, কেন হবে না? চিং বলে, আজ 353টা মেয়ে দেখেছি, তুমি সবাইকে দেখে হ্যাঁ বলে দিয়েছো, মানে তুমি সবাইকে বোন বানাতে রাজি আছো? সীসা রাগ করে চলে যায়। এরপরে তারা খাবার খেতে আসছিল। এখানে অদ্ভুত ধরনের খাবার সার্ভ করা হয়, তবে সীসার এগুলো ভালো লাগছিল না। কথায় কথায় তাদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে যায়। চিং বলে, কম্পিটিশনে তো আমি জিতবো, তবে তুমি চিন্তা করো না, 200 বছর পর আবার যখন কম্পিটিশন হবে তখন তুমি জিতে যেও। হচি বলে, অসম্ভব, এখন আমার কাছে হার্ট অফ গার্ডিয়ান রয়েছে। সীসা এরপর চিংকে নিয়ে আলাদা কথা বলতে আসে। সে বলে, আমি জানি তুমি ইচ্ছে করে এরকম করছো, যখনই আমাকে কোনো ছেলে প্রপোজ করতো তুমি এমনই করতে। চিং বলে, তুমি কি বুঝতে পারছো না, হচির চোখে তুমি আর অন্য মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমি আলাদা, আমি তোমার আপন ভাই। সে এরপর তারা হাত ধরে বলে, আমি তোমার হাত ধরেছি তোমাকে সেফ রাখার জন্য। তবে এরপর তারা দুজনেই হাত ছেড়ে দেয়। সীসা বলে, তোমার কি মনে হয় আমি ওই বোকাটার বোন হতে চাই? চিং বলে, তুমি ওর জীবনে আসা প্রথম মেয়ে, কিন্তু এখনো পাহাড় থেকে নিচে নেমেছে, এখন ওর সামনে প্রতিদিন অনেক মেয়েরা আসবে, তাই এখন আর তুমি ওর কাছে স্পেশাল থাকবে না। সীসা বুঝতে পারে চিং সত্যি কথাই বলেছে। এদিকে এরা বনের রাস্তা ধরে হাঁটছিল। হঠাৎ বিহং দাঁড়িয়ে পড়ে আর বলে, কি সুন্দর পরিবেশ। তার মাস্টার বলে, একটু তাড়াতাড়ি যাবে? বিহং বলে, আমি আর হাঁটতে পারছি না, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, আমরা এখন বিশ্রাম করব। মাস্টার বলে, আমার মনে হচ্ছে তুমি ইচ্ছা করে এরকম করছো। তখনই তারা কারো চিৎকার শুনতে পায়। একটু সামনে আসলে দেখতে পায় ডাকাত দলের একজন লোকের পায়ে আঘাত লেগেছে। বিহং তার চিকিৎসা করে, এতে সেই লোকের পাটা অনেক ভালো হয়ে যায়। সে বলে, আপনি আমাদেরকে সাহায্য করেছেন, তাই আপনারা সবাই আমাদের গ্রামে চলুন, আপনাদেরকে অতিথির মতো খাওয়ানো হবে। বিহং বলে, আমার জানা মতে আপনারা ডাকাত। এরপরই তারা তাদের দিকে তলোয়ার ধরলে বিহং বলে, এখন এদেরকে অথরিটির কাছে জমা দিতে হবে। মানে সে আরো দেরি করতে চাইছে। মাস্টার বলতে থাকে, আমরা কি হুচির কাছে যাব না? লিন বলে, হুচির কাছে ইয়োগো রয়েছে, তাই আমাদের এত চিন্তা না করলেও চলবে। তবে দেখা যায় ইয়োগো তো আরামে শুয়ে আছে। অন্যদিকে এরা আবারও বোর্ডের সিলেকশনে আসে। একটু পরে একটা মেয়ে নাচতে নাচতে সেখানে আসে। হচি বলতে থাকে, এই মেয়েটা নিজের আসল চেহারা দেখাচ্ছে না ঠিকই, তবে দেখে মনে হচ্ছে সে অনেক সুন্দরী, চলন বলন অনেক সুন্দর, ব্যবহারও অনেক ভালো হবে। সীসা বলে, তুমি একটা বোন চাও তাই তো, ঠিক আছে, আমি তোমার মনের ইচ্ছা পূরণ করে দিলাম। তখন মেয়েটা কাছে আসতে থাকলে চিং ইশারা করছিল যাতে সেই মেয়েটা হচির কাছে যায়, তবে সে তাকে ধরে নিয়ে যায়। এরপর তারা দুজন একসঙ্গে ডান্স করে। পরে মেয়েটার মুখের কাপড় সরে যায়, সে চিংকে ভাইয়া বলে ডাক দেয়। এতে এরা দুজনও অবাক হয়ে যায়। চিং বলে, ও আমাদের ডেভিল সেক্টর একজন ডেভিল, ওর নাম চুলি। চুলি জিজ্ঞেস করে, এরা কারা? চিং বলে, এটা হলো ইমমর্টাল মাস্টার হচি আর এটা তার বোন সীসা। চুলি সীসার কাছে গিয়ে বলে, আমাদের প্রথম দেখা, তাই হেয়ার পিনটা তুমি রাখো, এটা আমার পক্ষ থেকে উপহার। এরপর চুলি তার অ্যাসিস্ট্যান্ট লিংলিং এর সঙ্গে যাচ্ছিল। সে পিচ ফল দিয়ে ওয়াইন বানাতে বলছিল। লিংলিং বলে, আপনার কি মনে হয় না সীসা আর ডেভিল রাজার সম্পর্ক একটু অন্যরকম? তুলি বলে, একদমই অন্যরকম না,
আমি ডেভিল রাজাকে বিশ্বাস করি। এদিকে চিং সীসাকে বাবলটি খেতে দিলে সে ফিরিয়ে দেয়। সে বলে, তোমার আপন বোনকে গিয়ে দিয়ে আসো। চিং বলে, তুমি কি জেলাস হয়ে গেছো? সে বলে, একদমই না। আজ সারাদিন তুমি আসলে নিজের জন্য বোন খুঁজছিলে, অথচ তুমি নাম দিয়েছো হচির। তুমি আসলে কি করতে চাইছিলে? তখন বাইরে থেকে চুলি ভেতরে আসে। সীসা বলছিল, আর যদি কখনো তুমি হচির আর আমার মধ্যকার সম্পর্ক নষ্ট করার চেষ্টা করো, তাহলে আমি সবাইকে বলে দেব আমি তোমার আপন বোন আর তুমি নকল রাজা। বাইরে থেকে এই কথা চুলি শুনতে পায়। সে বলছিল, তার মানে সীসা তার আপন বোন, তাহলে আমি কে? সে বনের ভিতরে এসে পুরনো কথা মনে করছিল। একদিন সে থান্ডার স্ট্রাইকের শব্দে ভয় পাচ্ছিল। তখন চিং এসে তার কান চেপে ধরে আর বলে, ভয় পেও না। বর্তমানে চুলি বলছিল তার আপন বোন রয়েছে, তাহলে তো সে আমাকে ছেড়ে দেবে। তখনই তার কিছু একটা হয়। এরপরই তার চোখের রং নীল হয়ে যায়। সে নিজের চোখের পানি মুছে বলে, অপদার্থ, কান্না ছাড়া আর কিছুই পারে না। তখন লিংলিং বলে, অবশেষে আপনি আপনার আসল পরিচয় ফিরে এসেছেন। এখানে আমি তোমাদের বলে দিই, আসলে চুলির ডাবল পার্সোনালিটি রয়েছে। যখন সে একদম হাসি খুশি থাকে তখন চোখের রং কালো থাকে, ওই সময় সে নিজেকে বাইলি মনে করে। যখন তার চোখের রং নীল হয়ে যায় তখন সে নিজেকে চুলি মনে করে, তবে তার আসল নাম চুলি। এরপর রাতের বেলা হচি আর সীসা একসঙ্গে দোলনায় দোল খাচ্ছিল। সীসা বলে, আজকের ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিও, আসলে আমার রাগ অনেক বেশি। হচি বলে, এটা কোনো সমস্যা না, তুমি আমার বোন, আমাকে এগুলো সহ্য করতেই হবে। সীসা বলে, আমি তোমাকে একটা গল্প বলি। এক দেশে এক রাজকুমার ছিল। হঠাৎ একদিন রাজকুমার দেখতে পায় তার বাগানে একটা গোলাপ ফুল ফুটেছে। ফুলটা অনেক সুন্দর ছিল, তার অনেক ভালো লাগছিল। সে ফুলটাকে অনেক যত্ন করত। হঠাৎ একদিন দেখতে পায় তার ফুলটা সেখানে নেই। সে অনেক চিন্তায় পড়ে যায়, চারদিকে ফুলটা খুঁজতে বেরিয়ে পড়ে। তখন সে দেখতে পায় এই শহরে আরো অনেক গোলাপ ফুল রয়েছে। তার ফুলটা তেমন স্পেশাল কিছুই নয়। তুমি ঠিক ওই রাজকুমারের মতো, তুমি আমাকে নিজের বোন ভাবছো কারণ তুমি এর আগে কোনো মেয়ে দেখোনি। এখন তুমি অনেক মেয়েদের দেখতে পাবে, তুমি চাইলে অন্যদেরকেও তোমার বোন বানাতে পারো। হচি বলে, একদমই না, আমি আর কাউকে চাই না, আমি শুধু চাই তোমাকে। সীসা এটা শুনে ভীষণ খুশি হয়ে যায়। হচি তখন তার কাছে আসতে থাকলে সীসা চলে যেতে চায়, তবে এরপর আবার তার কাছে এসে হাত মেলায় আর বলে, যাই কিছু হয়ে যাক না কেন, আমি সবসময় তোমার পাশে আছি। এরপর সে চলে যায়। হচির হার্টবিট তখন অনেক বেড়ে যায়, তবে সে বুঝতে পারে না এরকম কেন হচ্ছে। এরপর পরদিন তারা সবাই একসাথে বাইরে বের হয়। সীসা অনেক কিছু বলছিল, তবে হচি মনে মনে বলছিল, কাল থেকে বনের কাছাকাছি আসলে আমার যেন কেমন লাগছে। ডেভিল রাজা কি আমাদের মাঝখানে কিছু করেছে নাকি? সে যখনই সীসার হাত ধরতে যায় তখন চিং তার কাঁধে হাত রাখে আর বলে, তোমার জামাটা কুঁচকে গেছে। তারা চলে গেলে মিন বলে, আমার জামাটাও কুঁচকে গেছে। চিং তাকে নিজে নিজে ঠিক করতে বলে। এদিকে লিংলিং বিহংয়ের ছাতাটা পেয়েছে এবং সেটা সে চুলিকে দেয়। চুলি শুনতে পায় বিহং বলছে, আমরা খুব তাড়াতাড়ি তোমাদের ওখানে চলে আসছি, তাই তুমি তাড়াতাড়ি সীসাকে লুকিয়ে ফেলো। চুলি বুঝতে পারে ইউহুয়া সেক্টের লোকেরা সীসাকে খুঁজছে। সে বলে, তাহলে তো আমার তাদের জন্য একটা ভালো ব্যবস্থা করতে হয়। এরপর লিংশুয়ান সেক্টের একটা ছেলে আর একটা মেয়ে রেস্টুরেন্টে এসে হচিকে বলে, মানে তুমি সত্যি এখন ডেভিলদের সঙ্গে যোগ দিয়েছো? তারা চিং আর হচিকে নিয়ে আজে বাজে কথা বললে সীসা কথার উত্তর দিতে আসলে সে সীসাকেও বকাঝকা দিতে থাকে। এতে এরা দুজন রেগে যায়। এখন চুলি এসে বলে, আমি এই ব্যাপারটা সামনে দিচ্ছি। সে ধীরে ধীরে মেয়েটার কাছে এসে তার মাথার হেয়ারপিনটা নিয়ে নেয়। তারা হেয়ারপিন ফিরিয়ে দিতে বললে চুলি সেটা ভেঙে ফেলে। সেই লোক তার উপর আঘাত করতে চাইলে চিং চুলিকে ধরে ফেলে আর বলে, তোমার সাহস তো কম না, মেয়েদের সঙ্গে ফাইট করবে নাকি? সে বলে, তুমি চিন্তা করো না, আমি এখানে আছি। সে বলে, ভাইয়া এখানে কি কিছু হয়েছে? চিং মনে মনে বলে, ও ফিরে এসেছে। সে বলে, না, এখানে কিছুই হয়নি। সেই লোক আঘাত করতে গেলে সেখানে একটা ব্যারিয়ার চলে আসে। রেস্টুরেন্টের রিসিপশনিস্ট এসে বলে, এখানে কোনো কাল্টিভেটররা যাতে ফাইট করতে না পারে তাই শিয়াংগুয়ান মাস্টার এখানে ব্যারিয়ার দিয়েছে। শিয়াংগুয়ান মাস্টার হলো এই কম্পিটিশনের মেইন অর্গানাইজার, তবে আজ পর্যন্ত কেউ তাকে দেখেনি। একটু পরে এই লিংলিং ওয়েটারের পোশাক পরে সেখানে ড্রিঙ্ক নিয়ে আসে। এখানে তার ড্রাগওয়ালা ড্রিঙ্ক দেওয়ার কথা ছিল, তবে সে দেখতে পায় চুলি এখন বাইলি হয়ে গেছে, তাই সে ড্রিঙ্কটা ওই টেবিলে রেখে দেয়। হচি বাদে বাকি সবাই ড্রিঙ্ক করে। একটু পরেই দেখা যায় চিংয়ের অ্যালার্জি শুরু হয়েছে।
তাই বাইলি তাকে নিয়ে যায়। এর মধ্যেই ওই ডেভিলের মেয়েটা হঠাৎ অন্যরকম হয়ে যায়। ছেলেটা বলে, তোমরা তো নিজ আমার জুনিয়রকে ড্রাগ দিয়েছো। সিসার মনে পড়ে এই একই ড্রিঙ্ক সেও খেয়েছে, তাহলে কি তাকেও ড্রাগ দেওয়া হয়েছে। সে তখন তাড়াতাড়ি পালিয়ে আসে। হচি ঘরে আসতে চাইলে সিসা বলে, তুমি ঘরে এসো না। সে তাড়াতাড়ি আলমারিতে লুকিয়ে পড়ে। অন্যদিকে চিং এখন কিছুটা সুস্থ। সে বুঝতে পারে চুলি যদি জানতে পারে সিসা চিংয়ের আপন বোন, তাহলে চুলি সিসার পেছনে লাগবে। তাই সে বলে, চুলি, আমি জানি তুমি অনেক কিছু ভুলে গেছো। আমি তোমাকে ভালোভাবে বলছি, সিসার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি শুধুমাত্র ওর সঙ্গে মিশছি কারণ ও হচিকে অনেক সাহায্য করতে পারছে কাল্টিভেশনে। তাই আমিও ওদেরকে আলাদা করতে চাই, যাতে এই কম্পিটিশনে আমি জিততে পারি। এই সব কিছু আমি আমাদের সেক্ট আর তোমার জন্য করছি। চুলি এতে ভীষণ খুশি হয়। তখনই মিন এসে বলে, একটা ভালো খবর আছে। লিংশুয়ান সেক্টর মেয়েটাকে কি যেন ডিজায়ার পয়জন দিয়েছে। এতে চিং অনেক ভয় পেয়ে যায়, কারণ সেখানে সিসাও ছিল। অন্যদিকে হচি আলমারির কাছে যেতে যায়, তবে এরপর থেমে যায়। হঠাৎ সিসা সেখানে একটা ইঁদুর দেখে দৌড়ে বাইরে এসে হচির কোলে উঠে পড়ে। এদিকে চিং লোকজন সহ সিসার ঘরের কাছে এসে তাকে ডাকতে থাকে। তখন সে শুনতে পায় সিসা ভেতরে বসে বলছে, আমার অনেক গরম লাগছে। সে হচিকে অন্যভাবে দেখছিল। চিংয়ের তখন মাথা প্রচন্ড গরম হয়ে যায়। সে বলতে থাকে, হচি দরজা খোলো, নইলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। সে দরজা ভেঙে ফেলতে চায়। তখন মাইকে বলা হয়, যদি ডেভিল রাজা ব্যারিয়ার ভেঙে ফেলে তাহলে সে এই কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। চিং তারপরেও সেটা ভাঙতে চাইলে চুলি বলে, তুমি কি একবারও নিজের ভবিষ্যতের কথা ভাবছো না? চিং মনে করে কিভাবে এক অ্যাক্সিডেন্টে তাদের বাবা মা মারা গিয়েছিল, সেখান থেকে তারা দুই ভাই বোন বেঁচে গিয়েছিল। সে বলে, যদি সিসার কিছু হয়, ভবিষ্যৎ দিয়ে আমি কি করব? সে ব্যারিয়ার ভাঙতে চাইলে চুলি তার সামনে এসে বলে, তুমি বলেছিলে এই সব কিছু তুমি আমার জন্য আর আমাদের সেক্টের জন্য করছো। চিং তাকে সরে যেতে বলে। চুলি বলে, তার মানে তুমি মিথ্যা বলেছিলে? তখনই সে আবার তার আসল রূপে চলে আসে। সে বলে, তার মানে তুমি সিসার জন্য আমাকে ছেড়ে দিতে রাজি আছো? চিং বলে, তুমি সিসাকে ওষুধ দিয়েছো তাই তো? সে বলে, হ্যাঁ দিয়েছি, কারণ আমি ওকে শেষ করে ফেলতে চাই। চিং চুলিকে নিয়ে যেতে বলে। এরপর সে নিজের অস্ত্র দিয়ে সেই ব্যারিয়ার ভেঙে ঘরে ঢুকে পড়ে। তখন অ্যানাউন্সমেন্টে বলা হয়, ডেভিল রাজা জোর করে ব্যারিয়ার ভেঙে ফেলেছে, তাই সে এই কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। এরপর সে সিসাকে কোলে তুলে নিলে হচি বলে, তুমি আমার বোনকে নিয়ে কোথায় যাচ্ছ? চিং কোনো উত্তর না দিয়ে সিসাকে নিয়ে চলে আসে। এরপর লিংলিং চুলির কাছে আসলে চুলি তাকে একটা থাপ্পড় মারে। সে বলে, কেন তুমি সিসাকে আসল ডিজায়ার পয়জন দিতে পারোনি? সে বলে, আমি সেখানে গিয়ে দেখেছি আপনি বাইলি হয়ে গেছেন, তাই আমি ড্রিঙ্ক বদলে দিয়েছিলাম। চুলি বলে, আমি হার মানব না, আমি ওই মেয়েটার শেষ দেখে ছাড়বো। অন্যদিকে সিসার ঘুম ভাঙলে সে ভাইয়া বলে ডাক দিলে এরা দুজনেই চলে আসে। তখন সিসার সবকিছু মনে পড়ে। ডাক্তার বলছিল আপনি অনেক বেশি ড্রিঙ্ক করেছিলেন, এরপর থেকে ড্রিঙ্ক একটু কম করবেন। সিসা বুঝতে পারে তার মানে তাকে কোনো ডিজায়ার পয়জন দেওয়া হয়নি। চিং হচিকে বলে, আমি সিসার সঙ্গে কিছু কথা বলতে চাই, দয়া করে একটু বাইরে যাও। হচি যেতে না চাইলে সিসা তাকে বলে, ডেভিল রাজা খারাপ না, আমি কথা বলে ফিরে আসব। তাই হচি চলে যায়। চিং তখন বলে, আমি কিছু জানি না, এখন তুমি আমার সঙ্গে ফিরে যাবে, আমি তোমাকে আর কোনো ঝামেলায় পড়তে দেব না। এই কথা আড়াল থেকে ইউগো শুনতে পায়। সে বলতে থাকে, সিসার আসল চেহারা আমি সিনিয়রকে অবশ্যই দেখাবো। এদিকে দেখা যায় বিহং আর তার মাস্টার পালকিতে চড়ে সেই জায়গায় এসেছে। এখানে আসতেই লিংশুয়াং সেক্টর সেই ছেলেটা বলে, আপনারা দেখছি স্পিরিচুয়াল রুট ছাড়া এই ছেলেটাকেও খুব যত্ন করে রাখছেন। আপনারা কি জানেন আপনাদের হচি ডেভিলদের সঙ্গে মিলে আমার জুনিয়রকে ড্রাগ দিয়েছে? বিহং দৌড়ে হচির কাছে আসে আর বলে, আমি যে তোমাকে বললাম সিসাকে কোথাও লুকিয়ে রাখতে, তুমি কি আমার সংবাদ পাওনি? সে বলে, না তো। তখনই তার মাস্টার সেখানে চলে আসে। এর মধ্যেই ইয়োগো এসে বলে, ডেভিল রাজা আর সিসা ডাক্তারখানায় আছে। তখনই ডেভিল রাজা মানে চিং আর সিসা সেখানে আসে। মাস্টার সিসাকে আঘাত করতে চাইলে হচি তার হাত ধরে বলে, আপনারা তো আমাকে কথা দিয়েছিলেন আমি কম্পিটিশনে আসলে আপনারা সিসাকে ছেড়ে দেবেন। ইয়োগো বলে, আপনি আর ওর জালে পড়বেন না, এই মেয়েটা অনেক খারাপ। তারা তখন জিজ্ঞেস করে, তুমি আসলে কি দেখেছো, ভালো করে বলো। ইয়োগো বলে, সিসা ডেভিল রাজার প্রেমিকা। সিসা কিছু বলতে চায়, তবে চিং তাকে বলতে দেয় না। মাস্টার বলে, দেখতেই তো পারলে এদের দুজনের সম্পর্ক অনেক গভীর। সিসা শুধুমাত্র তোমার কাছে এসেছে কম্পিটিশনে যেন সে তোমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে। চিং বলে, এই নিয়ে আপনাকে আর ভাবতে হবে না, কারণ আমি এখন কম্পিটিশন ছেড়ে সিসাকে নিয়ে চলে যাচ্ছি।
হচি বলে তুমি ওকে নিতে পারবে না। সে বলে তোমাদের সেক্টর লোকেরা সিসাকে মেরে ফেলতে চেয়েছে, তারপরও তুমি ওকে তোমার কাছে রাখতে চাও। হচি এসে তার হাত ধরে, তারা দুজন তার হাত ধরে টানছিল। এরপর হচি হাত ছেড়ে দিয়ে বলে আমি তোমাকে জোর করব না, তবে আমি কথা দিচ্ছি যদি তুমি এখানে থাকো কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তখন মিন বলে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না? আপনি জানেন আমাদের রাজা আপনার জন্য কি করেছে? চিং তাকে বলতে না করে, তবে সে বলে আমাদের রাজা আপনার জন্য এই কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। এটা শুনে তারা সবাই অবাক হয়ে যায়, কারণ ডেভিল রাজা সিসার জন্য এত বড় কাজ করেছে, তার মানে সিসা তার জন্য অনেক ইম্পর্টেন্ট। সিসা চিংকে নিয়ে আলাদা কথা বলতে আসে। সে বলে ভাইয়া আমাকে একটা সত্যি করে কথা বলো, তুমি কি বাড়ি যেতে চাও না? হচি আমাকে বলেছে ও এই কম্পিটিশনে জিতে গেলে আমাকে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। চিং বলে তাহলে তোমার কি মনে হয় আমি কোনো কারণ ছাড়াই এমনিতেই এই কম্পিটিশনে জয়ী হতে চেয়েছিলাম? তোমার চোখে আমি কখনোই একজন ভালো ভাই হতে পারবো না, তবে যত যাই হোক আমি তোমাকে এদের সঙ্গে রেখে যাব না। এরপর তারা বাইরে আসে। সিসা বলে আমি ডেভিল রাজার সঙ্গে যাব। এতে হচি ভীষণ কষ্ট পায়। তখন লিংশুয়ান সেক্টর ওই ছেলেটা বলে আমার জুনিয়রকে যে ওষুধ দেওয়া হয়েছে তার অ্যান্টিডোট দাও। বিহং একটা ফুল বের করে বলে যে কোনো একজন এই ফুলটা যদি খায় 6 ঘন্টা পর তার রক্ত একটা ভালো অ্যান্টিডোটে পরিণত হবে, তবে এই 6 ঘন্টা তার শরীরে অনেক যন্ত্রণা হবে। চিন সেটা নিয়ে নেয়। সে বলে ডেভিল রাজা হিসেবে আমার সেক্টর একজনের অন্যায় মানে আমার অন্যায়। আসলে তারা সবাই জানতে পেরেছে ওই ওষুধ দিয়েছিল চুলি। এরপর সবাই সেখান থেকে চলে যায়। হচিকে বিহং বলছিল আমি বুঝলাম না কিভাবে কি হলো, সিসা ডেভিল রাজার সঙ্গে যেতে কিভাবে রাজি হলো? হচি বলে কারণ ও আমার থেকে ভালো। সিসাকে বাঁচানোর জন্য চিন কম্পিটিশন থেকে সরে গেছে, আমি তো সেটা পারিনি। তবে সিনিয়র আমাকে একটা কথা বলো তো, প্রেমিকা মানে কি? বিহং বলে প্রেমিকা হলো কোনো ছেলে যখন কোনো মেয়েকে পছন্দ করে মেয়েটাকে তার প্রেমিকা বলা হয়। হচি বলে ডেভিল রাজা কত খারাপ, ওর নিজের একটা বোন আছে তারপরও ও আবার আমার বোনকে পছন্দ করে। বিহং বুঝতে পারে হচি পছন্দ বলতে আসলে কি বোঝায় সেটাই বুঝতে পারছে না, তবে সে তাকে ভালো মতো বোঝায় না, কারণ বেশি বুঝলে কষ্ট আরো বাড়বে। এদিকে কই ওষুধ খাওয়ার ফলে চিংয়ের অনেক কষ্ট হচ্ছিল। একসময় সে অজ্ঞান হয়ে যায়। চুলি তখন নিজের হাত কেটে তার ভেতর থেকে তার ইমমর্টাল এসেন্স একটুখানি বের করে। লিংলিং বলে আপনি ওনার জন্য এত কষ্ট কেন করছেন? চুলি মনে করে আসল রাজা চিং একদিন তাদের ক্ল্যানের সবাইকে বন্দি করেছিল। আসল ডেভিল রাজার আপন মামাতো বোন হলো চুলি। চুলির মা মানে ডেভিল রাজার মামি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আর এই কারণেই সে ওই ক্ল্যানের সবাইকে বন্দি করেছে। এখন ডেভিল রাজার সেনারা তাদেরকে মারার জন্য পেছনে দৌড়াচ্ছিল। একটু পর আকাশে বিজলি চমকাতে শুরু করলে সেনারা বলছিল চুলি বিজলি প্রচন্ড ভয় পায়। ওই সময় সে নিজের হোলি পাওয়ার ব্যবহার করতে পারে না। দেখা যায় চুলি সত্যিই অনেক ভয় পাচ্ছিল। তখনই পেছন থেকে সিদং এসে তার কান চেপে ধরে আর বলে ভয় পেও না। বর্তমানে চুলি বলছিল এই পৃথিবীতে আমার সবচাইতে আপন হলো এই ভাইয়া, আমি কখনোই তার কিছু হতে দেব না। এরপর সে ওই ফোঁটাটা তাকে খাইয়ে দেয়, যার ফলে চিং একটু আরাম পায়। একটু পরেই চুলির জ্ঞান ফিরে আসে, তখন সে বাইলি হয়ে যায়। ওই সময় সিদংয়েরও জ্ঞান ফিরলে সে বলে ভাইয়া তোমার কি হয়েছে, তুমি কি অসুস্থ? অন্যদিকে বিহং সিদংয়ের জন্য একটা ওষুধ বানাচ্ছিল যাতে তার শরীরে একটু আরাম লাগে। সিসা বলে সিনিয়র আপনি তো প্রায়ই পাহাড়ের নিচে যেতেন, শুনেছি অনেক বড় বড় ঘরের মেয়েরা নাকি আপনাকে দেখতে আসতো, আপনার কি কখনো কাউকে পছন্দ হয়নি? বিহং বলে হয়েছিল, তবে সে আমাকে ছেড়ে অন্য একজনকে চুজ করেছে। সিসা বলে এত বোকা মেয়ে, কে সে আমাকে একটু বলুন, আমি আপনাকে সাহায্য করব। বিহং বলে তুমি সত্যি আমাকে সাহায্য করবে? সে বলে অবশ্যই, আমরা বন্ধু, আমি আপনাকে সাহায্য না করলে কাকে সাহায্য করব? বিহং তখন মনে মনে বলছিল সিসা আমি ভেবেছিলাম তুমি হচিকে পছন্দ করো, তাই আমি নিজের মনের কথা তোমাকে বলিনি, কিন্তু আমি যদি জানতাম তুমি ডেভিল রাজাকে ভালোবেসে ফেলবে তাহলে আমি আগেই নিজের মনের কথা তোমাকে বলে দিতাম। এখন হয়তো আমরা শুধু বন্ধু হয়েই থেকে যাব। এরপর ফ্যাং ভাবছিল সে এখন চিংয়ের কাছে গিয়ে তাকে মেরে ফেলবে, তবে তখনই লিংলিং তাকে ধরে ফেলে। সে তাকে নিয়ে গেলে সিসা বলে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, ফ্যাং আমার বন্ধু, ও আমার সঙ্গে দেখা করতে এসেছে। সে ফ্যাংকে আলাদা নিয়ে আসে কথা বলার জন্য। ফ্যাং বলে তুমি সত্যি সত্যি ওই ডেভিলের বোন? সে বলে না, মানে ও ডেভিল না, আমি এখন তোমাকে ভালোভাবে বোঝাতে পারছি না, তবে তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি সারা জীবন তোমাকে আমার বন্ধু ভেবেছি। ফ্যাং চলে যেতে চাইলে সে বলে তুমি হচিকে বলবে যে ডেভিল রাজা
হচির সঙ্গে দেখা করতে চায় আগামীকাল দুপুর 2টায় ডাক্তারখানায়। এদিকে চিংয়ের কাছে লিংলিং এসে বলে সীসা হচির সঙ্গে দেখা করতে যাচ্ছে, আপনি যত যাই করুন না কেন সে কখনো আপনার পক্ষে থাকবে না। তখনই চিংয়ের নজর পড়ে ওই ছোট ছাতার উপরে। লিংলিং বলে এটা ইউহুয়া সেক্টের ছাতা। চিংয়ের মাথায় তখন একটা আইডিয়া আসে। এদিকে হচি ডাক্তারখানায় আসে, তখন সীসা সেখানে আসে। সে বলে আমি তোমাকে কিছু বলতে চাই। তারা ভেতরে আসলে সীসা বলে আমি আজ তোমাকে একটা সিক্রেট বলতে চাই, আসলে চিং আমার ভাই। হচি বলে আমি জানতাম। সীসা অবাক হয়ে বলে তুমি কি করে জানতে? সে বলে যেদিন তুমি ওর সঙ্গে চলে গিয়েছো সেদিনই আমি বুঝতে পেরেছি ভাই হিসেবে ও আমার থেকে অনেক ভালো, তাই তুমি ওকে বেছে নিয়েছো। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি যদি তুমি আমার কাছে ফিরে আসো আমিও ওর মতো তোমাকে আগলে রাখবো। সীসা বলে তোমার মনে হয় আমি এই কারণে চিংয়ের সঙ্গে গিয়েছিলাম? না, ও আমার আপন ভাই। তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম আমি অন্য এক জায়গা থেকে এসেছি, সেখানে আমার একটা ভাই আছে। 1 বছর আগে আমার ভাই হারিয়ে যায়, আসলে ও এখানে এসে পড়েছে। তবে এই কথা আমি ইউহুয়া সেক্ট থেকে বাইরে আসার পর জানতে পেরেছি। হচি বলে তার মানে ও আসল ডেভিল রাজা নয়? তাহলে তো ভালোই হলো, অভিনন্দন, তুমি তোমার আপন ভাই পেয়ে গেছো। এই বলে সে চলে যেতে থাকলে সীসা বলে আমি তোমাকে ডেকেছি তোমাকে এটা বোঝানোর জন্য চিং আমার ভাই, আমার প্রেমিক নয়। হচি এতে ভীষণ খুশি হয়ে যায়। সীসা তাকে বলে তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য একটা জিনিস আনছি। এরপর সে দৌড়ে একটা দোকানে আসে আর বলে আমি আপনাকে যেটা বানাতে বলেছিলাম সেটা বানিয়েছেন? লোকটি একটা সুগার ক্যান্ডি দেয় যেটা মেঘের মতো ছিল। সীসা যখন সেটা নিয়ে আসছিল তখন তার সামনে একটা ছোট বক্স আসে যেখানে লেখা ছিল আজ রাতে হচির সঙ্গে দেখা করে বলবে তুমি ডেভিল সেক্টে একজন গুপ্তচর। তুমি হচিকে শুধুমাত্র ডিস্ট্র্যাক্ট করার জন্য এসেছিলে, নইলে ডেভিল রাজা শেষ হয়ে যাবে। সীসা দৌড়ে চিংকে দেখতে আসে, তবে দেখতে পায় সেখানে চিং নেই। এরপর সে ওই বক্সটা দেখালে দেখা যায় ওই বক্সে কেউ ডেভিল রাজার কাটা আঙুল পাঠিয়েছে। সীসা তখন প্রচন্ড ভয় পেয়ে যায়। সে আবারও হচির কাছে আসে। হচি বলে তুমি কিছু একটা আনতে গিয়েছিলে। তখনই সীসা লিনকে যেতে দেখে। সে আবারও দৌড়ে বাইরে আসলে সেখানে তাদের ওই ছাতাটা আসে যেখানে লেখা ছিল হচিকে তোমার থেকে দূরে সরাবে। সীসা বুঝতে পারে এটা ইউহুয়া সেক্টের কাজ, হয়তোবা তাদের মাস্টার ইউয়ান তার ভাইকে কিডন্যাপ করেছে। রাতের বেলা সীসা শুধু তার ভাইয়ের কথা মনে করছিল, কিভাবে ছোট থেকে এখন পর্যন্ত তার ভাই তাকে দেখে রেখেছে। তাই সে হচির সঙ্গে দেখা করতে আসে। সে হচিকে বলে আগামীকাল কম্পিটিশন শুরু, তাই তোমাকে শুভকামনা করে আমি ড্রিঙ্ক করলাম। হচি বলে তুমি ড্রিঙ্ক করো না, মাস্টার বলেছে ড্রিঙ্ক স্বাস্থ্যের জন্য খারাপ। সীসা বলে তোমার মাস্টার মিথ্যা বলেছে, ড্রিঙ্ক অনেক ভালো জিনিস, এটা মানুষকে অনেক সাহস দেয়। সে বারবার হচিকে বলতে চাইছিল যে সে ডেভিল রাজার গুপ্তচর, তবে বলতে পারে না, শুধু ড্রিঙ্ক করে যাচ্ছিল। হচি এসে পেছন থেকে তাকে ধরে, এতে সীসার হাত থেকে বোতল পড়ে যায় আর সাথে একটা ব্যাম্বো কপ্টার পড়ে। হচি জিজ্ঞেস করে এটা কি? সে বলে এটা একটা ব্যাম্বো কপ্টার, মানুষ এটার মাধ্যমে নিজের দুঃখগুলোকে আকাশে উড়িয়ে দেয়। হচি এরপর তাকে নিয়ে উপরে আসে। সীসা সেটা উড়িয়ে দিলে হচি ম্যাজিক করে আরো অনেকগুলো উড়িয়ে দেয়। সীসা বলে শেষবার আমি যখন এটা উড়িয়েছিলাম তখন আমার বাবা মা চলে গিয়েছিল, আমি তখন অনেক ছোট, ভেবেছিলাম এরকমটা করলে হয়তো তারা ফিরে আসবে। হচি বলে তুমি এত মন খারাপ করো না, আমি আছি তোমার কাছে। সীসা চুপ করে থাকলে হচি বলে তুমি কিছু বলছো না যে? সে বলে আমি তোমাকে মিথ্যা কথা বলেছি, আমি আসলে ডেভিল সেক্টের গুপ্তচর। আমি জানতাম বোন কখনোই তোমার পাওয়ার ইমপ্রুভ করতে পারবে না, এটা শুধুমাত্র ডেভিল রাজার একটা চাল। আমি তোমার কাছে এসেছি যাতে তোমাকে অন্যমনস্ক করে কম্পিটিশন থেকে সরাতে পারি, এতে আমার ভাই লাভবান হবে। হচি বলে আমার কিছু আসে যায় না, আমি তোমাকে আমার বোন হিসেবে মেনে নিয়েছি। সীসা বলে এজন্যই তো তোমার সঙ্গে নাটক চালিয়ে গেছি আমি, তুমি কত বোকা, আমি তোমাকে যা বলি তুমি তাই বিশ্বাস করো। হচির এসব শুনে খুব খারাপ লাগে। সে এরপর ড্রিঙ্ক করতে শুরু করলে সীসা সেটা ফেলে দেয় আর বলে তুমি খেও না, তুমি মাতাল হয়ে যাবে। হচি বলে আমাদের সম্পর্ক মিথ্যা, তাহলে তুমি কে হও আমার? আমাকে কেন আটকাবে তুমি? তুমি এতদিন আমাকে মিথ্যা কথা বলেছো, আরো বলো, আমি তোমার সব কথা শুনবো, সারা জীবন তোমাকে দেখে রাখবো। সীসা বলে আর না, আমাদের সম্পর্ক এখানেই শেষ। সীসা সেখান থেকে চলে যায়। হচি তখন ড্রিঙ্ক নিয়ে খেতে শুরু করে আর সীসার সঙ্গে কাটানো সকল মুহূর্তগুলো মনে করতে থাকে। অন্যদিকে সীসা তার ভাইকে মনে করছিল, কিভাবে তার ভাই ওই দিন তাকে সাহায্য করেছিল, এরপর তাকে ব্যাম্বো কপ্টার উড়াতে বলেছিল। সীসা দৌড়ে দৌড়ে চিংয়ের কাছে আসলে দেখতে পায় চিংয়ের হাত ব্যান্ডেজ করা। সে বলে ভাইয়া আমাকে একটু বলো কি হয়েছিল? চিং নাটক করে বলে অন্ধকার রাত, চারদিকে বাতাস বইছিল। সীসা বলে তুমি তো দিনে কিডন্যাপ হয়েছিলে। তখন সে আবার বলে মানে দিনেই ঠান্ডা বাতাস বইছিল,
তখনই পেছন থেকে কেউ আমাকে কিডন্যাপ করে। মিন আর চিং একসঙ্গে নাটক করছিল। সীসা তখন রেগে বলে, মানে এগুলো নিয়েও তোমাকে মজা করতে হবে? এইবার ভাগ্য ভালো ছিল বলে শুধু একটা আঙুল গেছে। তাকে কাঁদতে দেখে চিং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসছিল, তবে তখন চুলিকে দেখে সে থেমে যায়। এরপর একদিন আগের সিন দেখানো হয়। আসলে এরা তিনজন প্ল্যান করে সীসাকে হুচির কাছ থেকে দূরে সরাতে চেয়েছে, তবে তারা কেবল মজা করতে চেয়েছিল। সীসার কাছে যেসব চিঠি গিয়েছে ওইগুলোর প্রথমটা পাঠিয়েছিল লিংলিং, পরেরটা পাঠিয়েছে ইউহুয়া সেক্টর লিন। বর্তমানে চিং নিজের হাতের ব্যান্ডেজ খুলে ফেলে। এরপর তারা দুজন অনেক হাসাহাসি করছিল যে তারা দুজন অনেক ভালো অভিনয় করেছে। হঠাৎ চিং মিনের কাঁধ টিপে দিচ্ছিল। পরে যখন সে বুঝতে পারে তখন আবার মিন তার কাঁধ মাসাজ করে দেয়। এদিকে সীসা হুচির কথা ভাবছিল। সে বলছিল, কালকে কম্পিটিশনের পর তুমি আর আমি আলাদা হয়ে যাব। এরপর পরদিন কম্পিটিশন স্টার্ট হয়ে যায়। সকল ক্যান্ডিডেটরা এক এক করে ভেতরে যাচ্ছিল, তবে হুচি এখনো সেখানে উপস্থিত হয়নি। এটা দেখে সীসা কিছু একটা আন্দাজ করতে পারে। ইউহুয়া সেক্টর সবাই হুচিকে খুঁজছিল। অন্যদিকে গতরাতে ওই রেস্টুরেন্টের মালিক হুচিকে দেখতে পায়। সে তাড়াতাড়ি তার লোকেদের বিহংকে খবর দিতে বলে। এদিকে মাস্টার ইউয়ান অনেক রাগারাগি করছিল যে হুচি কোথায় গিয়েছে। তখন সীসা সেখানে আসে। সে বলে, আমি জানি হুচি কোথায় আছে। অন্যদিকে বিহংকে এরা ধরে নিয়ে আসে হুচির কাছে। বিহং তার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করছিল, তবে হচ্ছিল না। অন্যদিকে এরা এসে দেখে এখানে হুচি নেই। মাস্টার বলে, ডেভিল রাজা এই কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাইড হয়ে গেছে। মাস্টার ইউয়ান বলে, ডেভিল রাজা এই কম্পিটিশন থেকে ডিসকোয়ালিফাইড হয়ে গেছে বলে তুমি হুচিকেও ডিসকোয়ালিফাইড করতে চাইছো, তাই তো? তখনই তারা শুনতে পায় কম্পিটিশনে হুচি গেছে, তাই তারা আবার সেখানে আসে। একজন লোককে জিজ্ঞেস করলে সে বলে ইউহুয়া সেক্ট থেকে একজন গেছে। তখনই তাদের প্রধান মাস্টার সেখানে এসে হাজির হয়। এর মধ্যেই ইউগোকে সেই কম্পিটিশন থেকে বের করে দেওয়া হয়। সেখানকার একজন লোক বলছিল ইউগো আরেকজনের পরিচয় নিয়ে ভেতরে গেছে, তাই এই কম্পিটিশন থেকে ইউহুয়া সেক্টকে আগামী 3 বার পরীক্ষার জন্য ব্যান করা হচ্ছে। প্রতি 200 বছর পর পরীক্ষা হয়, আর 3 বার মানে টোটাল 600 বছর পর তারা পরীক্ষা দিতে পারবে। এরপর তারা হুচির কাছে আসে। মাস্টাররাও হুচিকে উঠাতে পারছিল না। বিহং বলে, এই জন্যই আমি ইউগোকে পাঠিয়েছিলাম। মাস্টার ইউয়ান বলে, এই বছর পরীক্ষা দিতে না পারলেও পরের বার দিত, কিন্তু তোমার এই বুদ্ধির কারণে এখন আগামী 600 বছর পরীক্ষা দিতে পারবে না। মাস্টার বলে, আমি সবাইকে ক্ষমা করে দিতে পারবো, তবে সীসাকে না। এদিকে চিংয়ের কাছে খবর আসে যে হুচি ডিসকোয়ালিফাইড হয়ে গেছে, আর এখন সীসা সেখানেই আছে। দেখা যায় এখানকার সবাই ইউগোকে দোষ দিচ্ছিল তাদের সেক্টের এত বড় লসের জন্য। ফ্যাং সীসাকে আলাদা নিয়ে গিয়ে বলে, তুমি সিনিয়রকে কি করেছো? তুমি কি সত্যি ডেভিল সেক্টর? সে কিছু বলতে যাবে তখনই মাস্টাররা সেখানে আসে। সীসা বলে, হুচি কেমন আছে? মাস্টার ইউয়ান বলে, তোমার কারণে আমাদের পুরো সেক্ট শেষ, তুমি আবার নাটক করছো। প্রধান মাস্টার তাকে বন্দি করতে বলে। তখনই চিং তার লোকজন নিয়ে সেখানে আসে। সে সীসাকে নিয়ে যেতে চায়। তখন তারা তাকে ডাক দিয়ে বলে, এই মেয়েটা আমাদের এত বড় লস করেছে, তাকে আমরা কোনোভাবেই ছাড়বো না। মাস্টার চিংয়ের দুজন গার্ডকে শাস্তি দেয়। চিং সীসাকে বলে, আমি 3 পর্যন্ত গুনবো, এরপর আমরা একসাথে পালাবো। তবে সীসা তার সঙ্গে যায় না। সে বলে, আমার কারণে আপনারা ডেভিল রাজাকে আটকাতে পারবেন না। আমি নিজে যাব শ্যানগুয়ান মাস্টারের কাছে। তাকে বললে সে অবশ্যই হুচিকে আবার পরীক্ষা দিতে দেবে। মাস্টার ইউয়ান বলে, তুমি কত বোকা। শ্যানগুয়ানকে গত 1800 বছরে কেউ দেখেনি। সে থাকে ডার্ক ফরেস্টে। ইউগো বলে, ডার্ক ফরেস্টে যাওয়ার আগে উকং টেম্পল হয়ে যেতে হয়, আর সেই টেম্পলে গেলে মানুষ নিজের দামি কিছু হারিয়ে ফেলে। সেখান থেকে কেউ সুস্থভাবে ফিরে আসতে পারে না। সীসা বলে, তারপরও আমি সেখানে যাব। চিং তাকে বাধা দিচ্ছিল। তখন মাস্টার বলে, তুমি যদি এটা করতে পারো তাহলে আমি তোমাদের ডেভিল সেক্টকে ছেড়ে দেব। এরপর সীসা বেরিয়ে পড়ে। সে উকং টেম্পলের কাছে আসে। একটা ছেলে তাকে বলে, আমি তোমাকে একটা সিক্রেট বলি, শ্যানগুয়ান মাস্টার কখনোই তার টাওয়ার থেকে নিচে নামে না। এরপর সে বলে, তোমার কোনো শেষ কথা আছে? সে বলে, আমি যদি ফিরে না আসি তাহলে ডেভিল রাজাকে বলে দিও সরি, আর হুচিকে বলে দিও আমি আমার বাড়ি চলে গেছি। এরপরই সে ওই টেম্পলে যেতে শুরু করে। এদিকে চিংকে বেঁধে রাখা হয়েছিল। চুলি বলে, ভাইয়া পরিস্থিতি একটু শান্ত হোক, এরপর আমরা সবাই মিলে সেখানে যাব। অন্যদিকে মাস্টার ইউয়ান বলছিল, ওর কি হয়েছে, কেন ওর জ্ঞান ফিরছে না? বিহং বলে, ও অনেক স্ট্রং ড্রিঙ্ক করেছে। প্রধান মাস্টার বলে, গত 200 বছরে ও ড্রিঙ্ক করেনি, অথচ পরীক্ষার আগের দিন ড্রিঙ্ক করেছে। তোমরা এখানে আসার আগে কি বলেছিলে? তোমরা হুচিকে দেখে রাখবে। সবাই তখন মাথা নত করে দাঁড়িয়েছিল। মাস্টার বলছিল, সীসা মেয়েটা ডার্ক ফরেস্টে গেছে, দেখা যাক ও কি করতে পারে। তবে এই কথা শুনে বিহং অনেক টেনশনে পড়ে যায়। এদিকে সীসা উকং টেম্পলের ভেতর দিয়ে যাচ্ছিল। সে ভীষণ ভয় পাচ্ছিল, কারণ চারদিক থেকে অনেক অদ্ভুত অদ্ভুত শব্দ আসছিল।
ভয়ে সে মাটিতে বসে পড়ে। তখন তার হোচির কথা মনে পড়ছিল। সে বলে, আমার কারণে হোচির আজ এই অবস্থা, আমাকে ওর জন্য এইটুকু করতেই হবে। এরপর সে হাতে একটা আলো জ্বালায়, পরে তাড়াতাড়ি করে সেখান থেকে যেতে থাকে। তখনই সে সামনে দিনের আলো দেখতে পায়। সে বাইরে এসে পড়ে আর বুঝতে পারে সে ডার্ক ফরেস্টে চলে এসেছে। এরপর সে সামনে যাচ্ছিল, হঠাৎ করেই কেউ তার কাঁধে হাত রাখে। সে প্রচন্ড ভয় পেয়ে যায়। তবে দেখা যায় এটা ছিল বিহং। সীসা তাকে বলে, সিনিয়র, আপনি কেন এসেছেন? আপনি চলে যান। আপনার কিছু হলে আমি আগামী 3 জন্মেও এর প্রতিদান দিতে পারবো না। বিহং বলে, আগামী 3 জন্মে তুমি আমাকে মনে রাখবে? তাহলে তো এখানে থাকতেই হয়। সীসা বলে, আমি জানি আপনি আমাকে সাহায্য করতে চান, তবে এবার সত্যি আপনার ক্ষতি হয়ে যাবে। বিহং বলে সে এখানে থাকতে চায়, কারণ হোচি তারও বন্ধু। সীসা বলে, আপনারা দুজন এত আলাদা, আপনারা বন্ধু হলেন কিভাবে? বিহং বলে, ওই সময় আমি প্রথম জানতে পেরেছি আমার ভেতরে কোনো স্পিরিচুয়াল রুট নেই। তখন দেখানো হয় বিহংয়ের বাবা মানে মাস্টার হোচিকে ওই ছোট ছাতা বানানো শেখাচ্ছিল। ওই রকমই একটা বিহং বানায়, তবে তারটা আকাশে ওড়ে না। তার বাবা তখন বলে, তোমার মধ্যে কোনো স্পিরিচুয়াল রুট নেই, তাই আমি তোমাকে বলবো শুধু শুধু তুমি এত পরিশ্রম করো না। সে হোচির হাত ধরে চলে যায়। বিহং যখন ছাতা নিয়ে আসছিল তখন অনেকগুলো ছেলেরা তাকে বুলি করছিল। বিহং তাদেরকে দেখাতে চায় তার ছাতা কাজ করে, তাই সে সেখান থেকে ঝাঁপ দেয়। এরপর সে সেখানে ভয় পাচ্ছিল। তখন হোচির ছাতা সেখানে আসে। সে বলে, সিনিয়র, সিনিয়র তুমি কোথায়? বিহং বলে, আমি এখানেই আছি। হোচি বলছিল, সিনিয়র, তুমি মনোযোগ দিয়ে নিজের লোকেশন বলতে থাকো, তাহলেই আমি তোমার খোঁজ পেয়ে যাব। তবে বিহং বলছিল, আমি এটা করতে পারবো না। কিন্তু এরপর সে যখন চেষ্টা করে তখন হোচি ছাতার মাধ্যমে বলছিল, সিনিয়র, আমি বুঝতে পেরেছি তুমি কোথায় আছো। এতে বিহং অনেক খুশি হয়ে যায়। বর্তমানে বিহং বলছিল, ওই দিন আমি বুঝতে পেরেছি স্পিরিচুয়াল রুট না থাকলেও আমি একেবারে অপদার্থ নই। তবে কয়দিন ধরে আমি হোচির ছাতাটাকে হারিয়ে ফেলেছি। সীসা তখন অবাক হয়ে যায়, কারণ সে কয়দিন আগে একটা ছাতা দেখেছে, তবে এই কথা সে বলে না। অন্যদিকে সীসার ভাই তার লোকজন নিয়ে সীসাকে খুঁজতে এসেছে ঠিকই, তবে তারা কোন রাস্তা দিয়ে যাবে সেটাই বুঝতে পারছিল না। এদিকে বনের ভেতর হঠাৎ করে অনেক কুয়াশা চলে আসে। এরা দুজন একজন আরেকজনকে হারিয়ে ফেলে। হঠাৎ সীসা দেখতে পায় হোচি এসেছে। সে বলে, তুমি কখন ঘুম থেকে উঠলে? সে বলে, এইমাত্র। তোমার জন্য চিন্তা হচ্ছিল তাই চলে আসলাম। সীসা বলে, চলো তাড়াতাড়ি সিনিয়রকে খুঁজে এরপর শ্যাঙ্গুয়ান মাস্টারকে খুঁজি, যেন সে তোমাকে আবার পরীক্ষা দিতে দেয়। হোচি বলে, ওই সব পরে হবে, আমি শুধু এখন তোমার সঙ্গে সময় কাটাতে চাই। ইউহুয়া সেক্ট, পরীক্ষা কোনো কিছুই তোমার থেকে গুরুত্বপূর্ণ নয়। এরপর সে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। সীসা বলে, আমি ওই দিন তোমাকে অনেক কথা বলেছি, তোমার নিশ্চয়ই অনেক খারাপ লেগেছে। সে বলে, একদমই না। সে তাকে কিস করে। সীসা মনে মনে বলছিল, তুমি কি আমাদের কন্ট্যাক্টের কথা ভুলে গেছো? তুমি আমাকে এভাবে স্পর্শ করতে পারো না। সে বলে, কন্ট্যাক্ট ভুলে যাও। তবে দেখা যায় তারা একেবারে খাদের কিনারায় চলে এসেছে। তখন হঠাৎ সীসার মনে হয় হোচি কখনোই তার সঙ্গে কন্ট্যাক্ট ভেঙে ফেলার কথা বলবে না। সে বলে, তুমি হোচি নও, তুমি কে? তখন হোচি গায়েব হয়ে যায়। সীসা বুঝতে পারে এখানে মানুষকে ডিলিউশনাল স্বপ্ন দেখানো হয়। তখনই সে বিহংকে দেখতে পায়। সেও এই দিকেই আসছিল। বিহং স্বপ্ন দেখছিল সে সীসাকে নিয়ে পৃথিবীতে থাকতে শুরু করেছে। এখন সে সীসার মতোই একটা সাধারণ মানুষ হিসেবে বাঁচতে চায়। সীসা তাকে জাগানোর অনেক চেষ্টা করছিল। একটু পর বিহংয়ের জ্ঞান ফিরে আসে। তখনই সেখানে অনেক আলো চলে আসে। তারা দুজন অন্য একটা জায়গায় এসে পড়ে। তারা সামনে একটা টাওয়ারের মতো অনেক উঁচু পাহাড় দেখতে পায়, যেখান থেকে আলো এসে তাদের গায়ে পড়ে আর তারা সেই পাহাড়ে চলে যায়। অন্যদিকে হোচি সীসা বলে চিৎকার করে ঘুম থেকে ওঠে। সে জিজ্ঞেস করে তার কি হয়েছে। মাস্টার ইউয়ান বলে, অজ্ঞান হয়ে গিয়েছিলে, আমাদের যত টেকনিক ছিল সব ব্যবহার করেছি, কোনো লাভ হয়নি। হোচি তাড়াতাড়ি পরীক্ষা দেওয়ার জন্য উঠে পড়লে মাস্টার বলে, পরীক্ষা থেকে তুমি অলরেডি ডিসকোয়ালিফাইড হয়ে গেছো, 200 বছরের পরিশ্রম সব বৃথা গেছে। হোচির তখন ভীষণ খারাপ লাগে। সে মাটিতে বসে তার মাস্টারের কাছে ক্ষমা চায় আর তাকে শাস্তি দিতে বলে। মাস্টার বলে, যা হওয়ার হয়ে গেছে, এখন এগুলো বলে লাভ নেই। অন্যদিকে এরা দুজন টাওয়ারে এসে দেখে এখানে 3 জন গেম খেলছিল। একটু পরেই দেখা যায় ওই 3 জন আসলে একজনই, এটাই মাস্টার শ্যানগুয়ান। সে তাদেরকে বলে, তোমরা নিশ্চয়ই পরীক্ষার জন্য এসেছো। এরা তখন তাকে রিকোয়েস্ট করে বলে হোচিকে আবার পরীক্ষা দিতে অনুমতি দেওয়ার জন্য। শ্যানগুয়ান বলে, শুনেছি ডেভিল রাজাও নাকি ডিসকোয়ালিফাইড হয়ে গেছে, তাহলে আমি তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়ে দিলাম। সীসা বলে, তাহলে হোচি? সে বলে, হোচি পরের বছর দেবে। সীসা বলে, এটা তো হলো না, নতুন করে পরীক্ষা হলে সবাই পরীক্ষা দেবে। শ্যানগুয়ান বলে, ঠিক আছে, আমি তোমার কথা মেনে নেব, তবে ডেভিল রাজাকে একটু আমার কাছে নিয়ে আসো। সীসার মনে পড়ে ওই ছেলেটা তাকে বলেছিল শ্যাঙ্গুয়াং কখনোই তার টাওয়ার থেকে নিচে নামে না। সীসা তখন বলে, আপনার যদি কারোর সঙ্গে দেখা করতে ইচ্ছে হয় আপনি নিচে যান,
আমাকে কেন বলছেন? তবে এরপর সে তার হাত ধরে বলে, আমি আপনার সব কাজ করতে রাজি আছি। আমি জানি এতগুলো বছর ধরে আপনি একা থাকতে থাকতে খুব বিরক্ত। শ্যানগুয়ান তার কথা শুনে দ্বিতীয়বার পরীক্ষার জন্য রাজি হয়ে যায়। সিসা তখন বলে, তাহলে সিনিয়র বিহংকেও পরীক্ষা দেওয়ার অনুমতি দিন। শ্যানগুয়ান বলে, তুমি তো ভালোই লোভী। সে বলে, এত সুন্দর পরী আমি এই প্রথম দেখছি। নিজের ইচ্ছেগুলো না বললে হয়। শ্যানগুয়ান এতেও রাজি হয়ে যায়। বিহং তখন অনেক খুশি হয়। এদিকে চিং তার লোকজন সহ উকং টেম্পলের বাইরে দাঁড়িয়েছিল। তখনই সিসা আর বিহং সেখানে আসে। তাদেরকে সুস্থ দেখে এরা সবাই ভীষণ খুশি হয়। সিসা বলে, তোমাকে শ্যানগুয়ান মাস্টার দেখতে চেয়েছে। এটা শুনে চিং হ্যান্ডসাম পোজ দিতে শুরু করে। এরপর শ্যানগুয়ান তার কাছে আসছিল, ধীরে ধীরে তার পিঠে হাত দেয়। এরপর বলে, তোমার নেই? চিং বলে, আমার কি নেই, আমার সব আছে। সিসা তখন মাথায় হাত দিয়েছিল। শ্যানগুয়ান বলে, তোমার স্পিরিচুয়াল রুট নেই? সে বলে, ও আচ্ছা, না ওটা আমার নেই। শ্যানগুয়ান মনে মনে বলে, এটা কিভাবে সম্ভব? আসল ডেভিল রাজা তাহলে কোথায়? এরপর সে সিসাকে একটা বক্স দেয়, যার মাধ্যমে বাকিরা তাকে দেখতে পাবে। এরপরে শ্যানগুয়ান একটা পোশাকের কাছে আসে। তখন আমাদেরকে 2000 বছর আগের সিন দেখানো হয়। শ্যানগুয়ান আর তার অনেকগুলো সিনিয়র এখানে একসাথে ছিল। তাদের সবচাইতে বড় সিনিয়র বলছিল তারা একটা অ্যানাদার ওয়ার্ল্ড অ্যারো ওপেন করতে যাচ্ছে। সেই সিনিয়র বলে, যদি আমরা ফিরে না আসি তোমাকে এই অ্যারোকে দেখে রাখতে হবে। মানে তারা শ্যানগুয়ানকে বলছে, যাকে তারা সিজি বলে ডাকতো। পরদিন যখন অ্যারো স্টার্ট করা হবে তখন সিজি একটা চিঠি নিয়ে আসে, যেটা তার পঞ্চম সিনিয়র লিখেছিল যে সে এখান থেকে চলে যাচ্ছে। বাধ্য হয়ে বাকি কয়জনই সেই অ্যারো স্টার্ট করে। বর্তমানে সিজি মানে শ্যানগুয়ান বলছিল, পঞ্চম সিনিয়র, তোমার বংশের লোকেরা ডেভিল সেক্টে অবশ্যই বেঁচে আছে। গত 2000 বছর ধরে আমি এই অ্যারোটাকে দেখে রাখছি। অবশেষে আমার কাজ সম্পন্ন হতে চলেছে। এরপর সিসা সেই যন্ত্রটা দেখালে সবাই সিজিকে দেখতে পাচ্ছিল। সিজি বলছিল, হোচি, বিহং আর চিং এই তিনজনই সরাসরি এই কম্পিটিশনের দ্বিতীয় রাউন্ডে চলে গেছে। এখন কম্পিটিশনের বাকি রাউন্ডগুলো ডেভিল সেক্টে হবে। অনেকে এর বিরোধিতা জানালে সিজি বলে, আমি বলেছি ডেভিল সেক্টে হবে মানে সেখানেই হবে। কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে তারা কম্পিটিশন থেকে বাতিল হয়ে যাবে। চিং তাদের সবাইকে তাদের সেক্টে আমন্ত্রণ জানায়। একটু পর মাস্টার ইউয়ান হোচিকে তাদের প্রধান মাস্টারের কাছে নিয়ে যায়। সে বলে, দেখো, তোমার চিন্তা করতে করতে মাস্টার অসুস্থ হয়ে গেছে। তুমি এখনই ওয়াদা করো তুমি আর সিসার সঙ্গে কথা বলবে না। হোচি চুপ করে থাকলে মাস্টার বলে, দরকার নেই, আমি ভেবে নেব আমার কোনো শিষ্য নেই। হোচি তখন তাকে কথা দেয়। ওই সময় বিহং সেখানে আসলে হোচি বাইরে চলে যায়। বিহং তার বাবার হাত ধরে বলে, দেখি আপনার কি হয়েছে। তবে সে বুঝতে পারে তার বাবা আসলে নাটক করছে। তার বাবা বলে, আমি জানি না তুমি কিভাবে এই কম্পিটিশনে নিজের নাম লেখালে, তবে ভালো হয়েছে। ডেভিল সেক্টে গিয়ে তুমি হোচিকে সাহায্য করো। বিহং বলে, হোচির মতো লোকের আবার আমার সাহায্যের প্রয়োজন? এরপরে ডেভিল সেক্টে যাওয়ার জন্য সবাই তাদের বাহনে উঠছিল। ওই সময় হোচি আর সিসা সামনাসামনি পড়ে যায়। তবে হোচি কোনো কথা না বলে ভেতরে চলে যায়। চিং সিসার কাছে এসে বলে, আমি তোমার জন্য সবচাইতে ভালো সিট আবার বাবল টি রেডি করেছি। সিসা তার হাতের বাঁধন খুলে ফেললে দেখতে পায় তার হাত ঠিক আছে। সিসা বলে, তাহলে কি তোমার কিডন্যাপের কথা মিথ্যা ছিল? চিং তাকে ধরে নিয়ে আলাদা আসে। সিসা তখন প্রচন্ড রেগে যায়। সে বলে, তুমি নিজের জীবন নিয়ে এখন আমার সঙ্গে মজা করতে শুরু করেছো। চিং বলে, আমি সত্যি একটু তোমার সঙ্গে মজা করতে চেয়েছিলাম। তুমি তো আমার একটাই বোন, তাই না? সে বলে, একটা বোন কিভাবে? তোমার তো চুলি আছে। চিং বলে, আরে ও তো এমনি, তুমি আর আমি আপন ভাই বোন। এরপর তারা চলে যায়। তবে দেখা যায় এই কথা চুলি শুনতে পেয়েছে, আর এরপর সে তার আসল রূপে চলে আসে। লিংলিং বলতে থাকে, সবাই এখন ডেভিল সেক্টে যাচ্ছে। চুলি বলে, যাক, তবে আমি ব্যবস্থা করব তারা যেন ফিরে না আসতে পারে। এরপরে সবাই ডেভিল সেক্টে ল্যান্ড করে। এখানে মিন মাইক নিয়ে তাদের সবাইকে ডেভিল সেক্ট সম্পর্কে বলছিল। সে তাদের একটা রেস্টুরেন্ট দেখায় যেখানে মূলত বাবল টি বিক্রি হয়। তবে এদের কারোরই এতে ইন্টারেস্ট ছিল না। এটা দেখে মিন ইউগোকে বলে, তুমি জানো আমাদের এই রেস্টুরেন্টের একদিনের কামাই দিয়ে তোমাদের সারা মাসের বাজার হয়ে যাবে। এটা শুনে ইউগো তাকে মারতে যায়, তবে বাবলটির ঘ্রাণ তার খুব ভালো লাগে, তাই সে ফ্যাঙ্কি নিয়ে ভেতরে যায়। এরপরে মিন হোচি আর বিহংকে বলে, এখানে আপনারা হোলি পাওয়ার বিক্রি করতে পারবেন, কিনতে পারবেন। এই আইডিয়া বিহংয়ের অনেক পছন্দ হয়। তবে তখন হঠাৎ সে বুঝতে পারে সে চোখে ঝাপসা দেখছে। ইউগো তাদের জন্য অনেকগুলো বাবল টি কিনে আনে, তবে তারা কেউই সেগুলো খেতে চায় না। তাই ইউগো একা একাই খেতে থাকে। একটু পর সিসা হোচির জন্য একটা সুগার ক্যান্ডি কিনে নিয়ে আসে। মাস্টার ইউয়ান বলে, যদিও এটা তোমাদের সেক্ট, তাই বলে তোমরা যার তার সঙ্গে কথা বলতে পারবে না। সিসা বলে, আমি শুধুমাত্র হোচির সঙ্গে 2 মিনিট কথা বলবো, ওকে এই উপহারটা দেব। হোচি বলে, আমি মিষ্টি খাই না।
এই বলে সে চলে যায়। শিশার প্রচন্ড খারাপ লাগে আর এই সব কিছুই বিহং আড়াল থেকে দেখতে পায়। এরপর শিশা একা একা কান্না করছিল। তখন চিং সেখানে আসে। সে বলে, তোমার ক্যান্ডিটা তো অনেক সুন্দর। শিশা সেটা খেতে থাকলে চিং বলে, মিষ্টি লাগছে। শিশার মনে পড়ে ইউগো আগেই বলেছিল উকং টেম্পলে যারা যায় তারা তাদের সবচেয়ে দামি জিনিসটা হারিয়ে ফেলে। শিশা বুঝতে পারে সে তার খাবারের স্বাদ হারিয়ে ফেলেছে। সে তখন জোরে জোরে কান্না করতে শুরু করলে চিং তাকে বুকে জড়িয়ে নেয়। শিশা তখন বলে, সব দোষ তোমার, সব তোমার জন্য হয়েছে। এরপর সে বলে, ভাইয়া আমাকে বাড়ি নিয়ে চলো, আমি বাড়ি যাব। এরপরে সবাই রেস্টুরেন্টে ছিল। মূলত এখানেই শ্যাংগুয়াং মানে সিজি পরবর্তী রাউন্ডের নিয়ম বলবে। এখানে সিজি বলে পরবর্তী রাউন্ডে হোলি পোশাক খুঁজে বের করতে হবে। একজন বলে, ডেভিল সেক্টর হোলি পোশাক অবশ্যই ডেভিল সেক্টর রাজার কাছেই আছে, তাহলে আপনি সরাসরি বিজয়ী তাকে করে দিলেই তো পারেন। তখন চুলি এসে বলে, ডেভিল সেক্টর হোলি পোশাক অনেক বছর ধরেই হারিয়ে গেছে। আমাদের ডেভিল সেক্টর কেউ জানে না সেই পোশাক কোথায় রাখা আছে, তাই আপনারা চিন্তা করবেন না, কম্পিটিশন একদম ফেয়ার ভাবেই হবে। একটু পর চুলি নিজের মায়ের একটা বই বের করে আর বলে, এটা দিয়েই এখন আমি ভাইয়াকে সাহায্য করব। শিশা তাকে শুধু কম্পিটিশনে জয়েন হতে সাহায্য করেছে, তবে আমি আসল চিংকে মেরে ভাইয়াকে রাজা বানিয়েছি। এখন আমি তাকে হোলি পোশাক পেতে সাহায্য করব যাতে সে বিজয়ী হতে পারে। তাই ও যতই আপন বোন হোক না কেন, ভাইয়ার কাছে সবসময় আমি প্রিয় থাকবো। রাতের বেলা চিং সবাইকে নিজের 7 স্টার হোটেলে নিয়ে যায়। ইউগো সবাইকে চাবি দেয়। এরপর শিশা যখন নিজের ঘরে আসছিল তখন দেখতে পায় হোচির ঘর আর তার ঘর পাশাপাশি। হোচি তার সঙ্গে কোনো কথা বলে না। শিশা ঘরে আসলে হঠাৎ দরজায় শব্দ হলে সে বাইরে যায়। সে মনে করে হোচি, তবে দেখা যায় হোচির ঘরে অন্য একটা মেয়ে এসেছে। হোচি সেই মেয়েটাকে ভেতরে ডাকে। এরপর আরো একটা মেয়ে আসে। দেখা যায় তারা দুজন হোচির জন্য দুটো জিনিস নিয়ে এসেছে। একটু পর সেখানে আরেকটা মেয়ে আসে। সে বলে, সিনিয়র আপনার কি আমার কথা মনে আছে? শিশা এই ঘর থেকে শুনে বলছিল, তোমাকেও কি করে মনে রাখবে? তবে হোচি বলে, হ্যাঁ মনে আছে। একটা মেয়ে বলে, আমি নিজের হাতে আপনার জন্য এটা রান্না করে এনেছি। শিশা বলছিল, বোকা মেয়ে, জানেই না যে ও খাবার খায় না। তবে হোচি খাবারটা নিয়ে নেয়। আরেকটা মেয়ে বলে, আমি এটা আপনার জন্য এনেছি যাতে আপনি আরামে ঘুমাতে পারেন। শিশা মনে মনে বলে, মেয়েটা জানেই না যে হোচি রাতে ঘুমায় না। তবে এটাও হোচি নিয়ে নেয়। এরপর সেই মেয়েরা বলতে থাকে, আগে শিশা সবসময় আপনার সাথে ছিল, তবে এখন সে ডেভিল সেক্টে আছে, তাই আপনি চাইলে আমাদের মধ্যে কাউকে আপনার বোন বানাতে পারেন। তখনই তারা গান শুনতে পায়। আসলে শিশা এই ঘরে জোরে জোরে চিৎকার করে লা 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 গান গাইছিল। একটু পরেই দেখা যায় হোচি তাদের সবাইকে বের করে দিয়েছে। শিশা বলে, আরে এত তাড়াতাড়ি বের হয়ে গেলে যে? একটা মেয়ে হোচির ঘরে থাকা সেই পুতুল থেকে একটা পুতুল নিয়ে আসে, যেটা দেখে শিশার মন খারাপ হয়ে যায়। শিশা ঘরে চলে আসে। রাগে দুঃখে সে আঙুর ফল খাচ্ছিল, তবে তার কোনো স্বাদ লাগে না। তাই সে সিজিকে ডাকে আর বলে, তুমি আমার মুখের স্বাদ ফিরিয়ে দাও। সে বলে, তোমার তো জানার কথা, ডার্ক ফরেস্টে গেলে কিছু না কিছু বিসর্জন দিতে হয়। সে বলে, তাহলে তুমি অন্য কিছু নিয়ে যাও, যেমন দুঃখ, কষ্ট। সিজি বলে, ডার্ক ফরেস্ট সেটাই নেয় যেটা মানুষের কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি খাবার অনেক পছন্দ করো, তাই তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাবারের স্বাদ। তাই ডার্ক ফরেস্ট সেটাই নিয়ে নিয়েছে। এরপর সিজি চলে যায়। শিশা তখন আরো কাঁদতে থাকে। এরপরে মাঝরাতে মেয়েদের চিৎকার শোনা যায়। দেখা যায় একটু আগে যে 3 জন মেয়ে হোচির ঘরে গিয়েছিল তাদের মধ্যে 2 জন মারা গেছে। এরা সবাই ভীষণ অবাক ছিল। আর এখানেই এই ড্রামার দ্বিতীয় পার্ট শেষ হয়ে যায়। এই পার্টটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও। অবশ্যই ভিডিওতে লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে